বন্ধুরা, আমরা যদি পাঠ্যপুস্তক খোলার পরে একদম শুরুতেই লক্ষ্য করি, এখানে শুরুতেই দেখতে পাচ্ছি বলা হয়েছে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। অর্থাৎ এই বইয়ের যে গণিতগুলো রয়েছে সেগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কিছু চরিত্র দেখতে পাবো এবং কিছু প্রতীক দেখতে পাবো। ঠিক আছে, এখানে কিন্তু সেই চরিত্র ও প্রতীকের ব্যাখ্যার কথাই বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে চরিত্র। অর্থাৎ পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা কিন্তু এখানে দুইজন শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? একটি মেয়ে শিশু এবং একটি ছেলে শিশু। আমরা এই যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে তুলি। দেখো, এই পাশে কিন্তু লেখা রয়েছে তুলি। এবং এই যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে রাফি। এবার আমাদের বলা হয়েছে যে পাঠ্যপুস্তকে, দেখো আমাদের বলা হয়েছে পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের কিছু আলোচনা দেখানো হয়েছে এবং তাদের কিছু মতামত দেখানো হয়েছে। সেগুলোর মাধ্যমে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, তোমরা কিন্তু গণিত সম্পর্কে খুবই স্পষ্ট একটি ধারণা পাবে। ঠিক আছে, এই কথাটি এখানে বলা হয়েছে। আচ্ছা, যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি, দেখো তুলি এবং রাফির নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে বলা হয়েছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। আচ্ছা, আমরা এই পাঠে কিন্তু কিছু কিছু প্রতীক দেখতে পাবো। প্রতীক মানে কি? প্রতীক মানে কিন্তু কিছু কিছু চিহ্ন। ঠিক আছে, চিহ্নকেই কিন্তু বলা হয় প্রতীক। তাহলে আমরা কিছু আলাদা আলাদা প্রতীক দেখতে পাবো। যেমন দেখো, এই যে প্রথমে যে চিত্রটি বা যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু একটি আলাদা চিহ্ন, তাই না? তারপরে নিচে কিন্তু আরও একটি আলাদা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, মানে প্রতীক দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু আমরা আরও একটি আলাদা প্রতীক দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু এক একটি প্রতীক। ঠিক আছে, মানে এক একটি চিহ্নকেই কিন্তু বলা হয় এক একটি প্রতীক। আচ্ছা, এই যে প্রতীকটি, এটি যখন দেয়া থাকবে, এটি দ্বারা বোঝানো হয়েছে মূল প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটি যখন আমরা দেখব, হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে? আমাদের বলা হয়েছে চলো আমরা সবাই মিলে সমাধান করি। অর্থাৎ এই চিহ্নটি যখন আমরা দেখব, তখন সেই প্রশ্নটিকে কিন্তু আমরা সবাই মিলে সমাধান করব। ঠিক আছে, এক একটি প্রতীক দ্বারা কিন্তু এক একটি ধাপ আমাদের নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা ত্রিভুজ আকৃতির একটি প্রতীক দেখতে পাচ্ছি, তাই না? এটি কিন্তু ত্রিভুজের মতো। আচ্ছা, এই প্রতীক দ্বারা বোঝানো হয়েছে কাজ। আচ্ছা দেখো, কাজ দ্বারা কি বোঝানো হয়েছে? চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। অর্থাৎ এই প্রতীক যেখানে আমরা দেখতে পাবো, আমরা তখন বুঝবো কি, যে সেই কাজটি আমরা সহপাঠী যারা আছি, হ্যাঁ, তারা এবং শিক্ষক উভয়ে মিলে কিন্তু আমাদের এটি আলোচনা করতে হবে এবং একটি সমাধান বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা সবাই মিলে কিন্তু একটি সমাধান বের করব। আচ্ছা, তারপরে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এইখানে কিন্তু দেখো অন্যরকম আরও একটি চিত্র, মানে আরও একটি প্রতীক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি কিসের মতো? এটি কিন্তু চার কোণা ধরনের, তাই না? অর্থাৎ চতুর্ভুজ আকার একটি প্রতীক। এখন এটি দ্বারা বোঝানো হয়েছে অনুশীলন। আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি লক্ষ্য করি, অনুশীলন দ্বারা কি বোঝানো হয়েছে? যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নেই। আচ্ছা, যখন আমরা এই প্রতীকটি দেখতে পাবো, আমরা বুঝবো যে এটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে যৌক্তিকভাবে সমাধান করার কথা আমাদের চিন্তা করতে বলা হয়েছে, তাই না? এবং আমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের যারা সহপাঠী রয়েছে, সহপাঠী মানে কি? মানে তোমাদের সঙ্গে যারা পড়াশোনা করে, তাই না? একই সঙ্গে যারা পড়াশোনা করো তারাই হচ্ছে তোমাদের সহপাঠী। তাহলে বলা হয়েছে প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি এবং শিক্ষকের সহায়তা নেই। তার মানে এই চিত্রটি দেখলে, এই প্রতীকটি দেখলে তোমরা নিজেরা প্রথমে সমাধানের জন্য চেষ্টা করবে। নিজেরা যখন না পারবে, তখন সহপাঠীদের সঙ্গে তোমরা কি করবে? আলোচনা করবে। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে শিক্ষকের সহায়তা নেবে, তাই না? এটি কিন্তু বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে সর্বশেষ এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, দেখো এটি কিন্তু গোল আকৃতি, তাই না? অর্থাৎ বৃত্তাকার আকৃতি, তাই না? তাহলে এটি দ্বারা বোঝানো হয়েছে নিজে করি। অর্থাৎ এই প্রতীকটি যখন আমরা দেখব,
সেই প্রশ্নটি কিন্তু আমরা নিজেরাই সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে চলো আমরা নিজে নিজে সমাধান করি, তাই না? তাহলে এখানে যতগুলো প্রতীক আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটি প্রতীক দ্বারা কিন্তু আলাদা আলাদা কাজ নির্দেশ করে, তাই না? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো ছোট বন্ধুরা, পরবর্তী পৃষ্ঠায় যাবার পরে আমরা কিন্তু এখানে অনেক সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? একটি ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো এই ছবিতে আমাদেরকে কি দেখানো হয়েছে? আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু দুইজন ছোট ছোট শিশু রয়েছে, তাই না? তারা দেখো রাস্তা পার হচ্ছে, এবং তারা কোন জায়গা দিয়ে রাস্তা পার হচ্ছে? তারা কিন্তু দেখতে পাচ্ছি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে, তাই না? আমরা কিন্তু যখন রাস্তা পার হই বা যখন আমরা রাস্তা দিয়ে হাঁটাচলা করি কিংবা যখন আমরা রাস্তা দিয়ে গাড়িতে করে কোথাও যাই, তখন আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই এইরকম রাস্তার মাঝে 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 কিন্তু এরকম সাদা সাদা ডোরা কাটা দাগ রয়েছে, তাই না? দেখো এই যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক একই রকম দাগ কিন্তু তোমরাও রাস্তাতে বের হলে অনেক দূর পরে পরে গিয়ে কিন্তু দেখতে পাবে, তাই না? তাহলে এই যে চিহ্নটা, অর্থাৎ এই যে ডোরা কাটা দাগ আমরা দেখতে পাচ্ছি, এটির কিন্তু একটি নাম রয়েছে। এটির নাম কি? এটিকে বলা হয় জেব্রা ক্রসিং। তোমরা তো নিশ্চয়ই জেব্রা দেখেছো কিংবা জেব্রার ছবি দেখেছো, তাই না? জেব্রার ছবি কিন্তু আমরা সবাই দেখেছি। জেব্রার গায়ে এরকম সাদা কালো কিন্তু এক ধরনের দাগ রয়েছে, তাই না? তাহলে সেই দাগের মতোই কিন্তু এটিকে লাগছে কিছুটা, তাই না? যার কারণে কিন্তু এই দাগটিকে, অর্থাৎ এই চিহ্নটিকে বলা হয় জেব্রা ক্রসিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট শিশু দুটি, তারা কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে, মানে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, তাই না? এটাই কিন্তু রাস্তা পারাপারের নিয়ম। যখন আমরা রাস্তা পার হব, মানে এক পাশ থেকে অন্য পাশে যাব, তখন আমরা কি করব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, তখন কিন্তু আমরা জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হব, তাই না? আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো ছোট বন্ধুরা, এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, এখানে আমাদের বলা হয়েছে সূচিপত্র। অর্থাৎ এই সূচিপত্র দ্বারা বোঝানো হয়েছে এই পাঠ্যপুস্তকে আমরা কয়টি অধ্যায়ের উপরে অধ্যয়ন করব এবং কি কি বিষয়বস্তুর উপরে আমরা শিখব, তাই না? যেমন দেখো এখানে কিন্তু বলা হয়েছে অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, এরকম কিন্তু কয়েকটি অধ্যায় এই বইয়ে আমাদের রয়েছে। এবং তারপরে বলা হয়েছে বিষয়বস্তু, অর্থাৎ কোন অধ্যায়ে আমরা কোন বিষয়বস্তুর উপরে শিখব, সেটি কিন্তু এই জায়গাতে বিষয়বস্তুর জায়গাতে বলা হয়েছে, তাই না? যেমন দেখো প্রথম অধ্যায়, এক মানে কি? প্রথম অধ্যায়ে আমরা শিখব হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কে, তাই না? তারপরে দেখো যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে আমাদেরকে বলা হয়েছে যোগ ও বিয়োগ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমরা যোগ এবং বিয়োগ সম্পর্কে শিখব, তাই না? তারপরে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় হচ্ছে গুণ সম্পর্কে শিখব। এইভাবে করে কিন্তু কয়েকটি অধ্যায়ে তোমাদের এই ক্লাসের অঙ্কগুলোকে ভাগ করা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটিকে ধাপে ধাপে শিখব। আমরা পরবর্তী পৃষ্ঠায় কিন্তু এই যে প্রথম অধ্যায়, অর্থাৎ সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কে বলা হয়েছে, এটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি বিষয় তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।